হঠাৎ করে এরিসের গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে দিনে দুপুরে ভূত দেখার মতো চমকে উঠল শ্বেতা। দ্রুত পিছনে ফিরে ভয়ার্ত দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকে কয়েকটা শুষ্ক ঢোক গিলে দুপা পিছিয়ে গেল সে। তারপর আমতা আমতা করে বলল, এমন কিছুই নয়, আমি তো শুধু মানে ঘুরে। শ্বেতা বাকি কথা আর শেষ করতে পারল না। এরিসকে দেখলে অকারণে ভীষণ ভয় লাগে তার। হৃদস্পন্দন বারংবার গতি হারায়। এরিস ধীর পায়ে শ্বেতার দিকে এগিয়ে আসতে লাগলো আর শ্বেতা ধীর গতিতে পেছাতে লাগলো। এরিস এগুতে এগুতে শীতল স্বরে বলতে লাগলো, এমন ভুলও করো না মাই অ্যাডিকশন, ফলাফল একদম ভালো হবে না। আমার কাছ থেকে জীবনে তোমার মুক্তি নেই, সারাটা জীবন আমার কাছে আমার হয়ে থাকতে হবে তোমায়। শ্বেতার শরীর পেছাতে পেছাতে করিডোরের শেষ মাথায় এসে রেলিংয়ের পাশে গিয়ে ঠেকল। এরিস শ্বেতার একদম কাছাকাছি এসে তার দেহের দুই দিকে দুই হাত দিয়ে তাকে বাহুবন্দি করে নিল। তীক্ষ্ণ আর অজানা অনুভূতি সম্পন্ন দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা এক হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিল এরিস। তারপর অপর হাত দিয়ে তার ঘাড় শক্ত করে ধরে শ্বেতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শ্বেতা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। এরিস এই অবস্থাতে থেকে পকেট থেকে রিভলভার বের করে পেছনে কয়েকটা শুট করে দিল। সাথে সাথেই দুজন গার্ড তীব্র এক আর্তনাদ করে উঠে সাথে সাথেই মারা গেল। শ্বেতার শরীর তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে দ্রুত এরিসের পিঠ দু হাত দিয়ে খামছে ধরে চোখ বন্ধ করে নিল। এদিকে এরিসের এতটা নিখুঁত নিশানা দেখে বাকি গার্ডগুলো অবাক না হলেও দ্রুত মাথা নামিয়ে নিল। এই দুজন গার্ডের মৃত্যুর কারণ যে এরিস আর শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্ত অবলোকন করার শাস্তি ছিল সেটা বুঝতে তাদের বেগ পেতে হলো না। অনেকক্ষণ ধরে ফ্রেঞ্চ কিস করার পর শ্বেতার ঠোঁট জোড়া ছেড়ে দিল এরিস। শ্বেতা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁপাতে লাগলো। এরিস বাঁকা হেসে এক হাত দিয়ে শ্বেতার চিবুক ধরে তার আরক্তিম ভীতু মুখখানা উঁচিয়ে নিয়ে অপর হাতের তর্জনী আঙ্গুল দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া স্লাইস করতে করতে হাসকি স্বরে বলতে লাগলো, মাই অ্যাডিকশন, your lips are sweeter than butter. I like it very much. টুকি অফিসের কেবিনে বসে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল রাত। হঠাৎ করে পরিচিত একটা মেইলি কণ্ঠস্বর শুনে কাজ থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে মুখ তুলে চাইল সে। দেখতে পেল ঈশা ক্রপ ফ্লোরাল টপ এবং তার উপর একটি লং কোটি জড়িয়ে হাসতে হাসতে হেলে দুলে তার কেবিনে প্রবেশ করে ডেস্কের কাছে এসে দাঁড়ালো। রাত ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে নিয়ে বলল, আপা কি পারে আজ অফিসে এলো যে? খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে মনে হয়। ঈশা রাতের সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে মুচকি হেসে বলল, তা তো বটে, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এই ঈশা ইয়ামিনা চৌধুরী কোথাও যায় নাকি? রাত ডেস্ক চেয়ারে হেলান দিয়ে বসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সেই গুরুত্বপূর্ণ কাজ শুনি? ঈশা রাতের দিকে এক পলক বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে অকপটে উত্তর দিল, তোমাকে দেখতে আসা।
রাত ঈশার এমন কথা শুনে মোটেও চমকালো না। গত 1 বছর যাবৎ ঈশার এমন কথাবার্তা এবং দৃষ্টির সম্মুখীন হয়ে এসেছে সে। তার সুচতুর মস্তিষ্ক আসল ঘটনা বুঝতেও খুব একটা সময় নিল না। তারও যে ঈশার প্রতি মনের এক কোণে একটা সফট কর্নার রয়েছে সেটা সে অস্বীকার করতে পারবে না। তবুও সে নিরুপায়। ঈশার মতো এত উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে সমাজের মানুষের কটাক্ষের শিকার হতে চায় না সে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা খুবই ভালো কাজ। তা এখন তো দেখে নিয়েছো, তাহলে এবার ফিরে যাও। আমার উপর অনেক কাজের প্রেশার রয়েছে। রাতের এমন কথা শুনে সাথে সাথে ঈশার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মুখ গোমরা করে তীক্ষ্ণ কণ্ঠে সে বলে উঠল, তুমি একদম নির্মিষ টাইপের একটা ছেলে। ফিউচার হাজবেন্ড হিসেবে তুমি খুবই আনরোমান্টিক একজন পার্সন হবে। আমার তো তোমার ফিউচার ওয়াইফের জন্য চিন্তা হচ্ছে। বেচারি তোমার মতো একটা কুমড়া মুখকে নিয়ে কীভাবে যে সাহায্যের জীবন কাটাবে সেটাই ভাবছি। বলে ঈশা রাগ করে চলে যেতে নিলে রাত পেছন থেকে বেশ আলতো স্বরে ডেকে ওঠে। ফিকল বার্ড। মুহূর্তে ঈশার চলন্ত পা জোড়া থমকে যায়। রাতের দিকে বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে সে অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কি বললে তুমি? রাত মুহূর্তে সম্বিত ফিরে পেল। নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি করে বলে উঠল, না তো, কিছুই বলিনি আমি। ঈশা রাতের ডেস্কের কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে কি বলছো, কিন্তু এই নামে তুমি আমার ডাকলে কেন? রাত বিমোহিত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি চঞ্চলা হরিণীর ন্যায় প্রাণবন্ত, তাই আমি তোমার নাম দিয়েছি ফিকল বার্ড। কেন দিয়েছো? এমনি। ঈশা দু হাতে রাতের কলার চেপে ধরে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, তোমার পেটে অনেক কথা জমে আছে যেগুলো তুমি আমার মুখে বলো না। আমি ড্যাম শিওর আমাকে নিয়ে কোনো না কোনো দুর্বলতা তো তোমার আছে, কিন্তু সেটা মুখে স্বীকার করো না। যাই হোক, আমিও ঈশা ইয়ামিনা চৌধুরী। তোমার মুখ থেকে কীভাবে কথা বের করতে হয় সেটা দেখে নেবো আমি। বলে আচমকা রাতের এক গালে টুপ করে একটা চুমু খেল ঈশা। তারপর মুচকি হেসে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। আকস্মিক ঘটনায় রাত হতভম্ব হয়ে ঈশার যাওয়ার পানে তাকিয়ে রইল। তার হাত আপনা আপনি চুমু খাওয়া সেই গালে চলে গেল। হঠাৎ করে অবাধ্য অনুভূতিরা মন জুড়ে হানা দিতে লাগলো। তবে কি তার অনুভূতিগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না? রাত যখন গভীর অনুভূতির নেশায় মত্ত, তখনই তার কেবিনের বাহির থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য পাশে সরে গেল। সেটা খেয়াল করলো না রাত। অ্যাড্রিয়ানো প্যালেসের বিশাল বড় উদ্যান জুড়ে অসংখ্য রোলস রয়েস কার দাঁড় করানো রয়েছে। সেই সাথে পিস্তল হাতে অসংখ্য দেহরক্ষীদের সমাহার দেখা যাচ্ছে। অবশ্য সেগুলোর কোনোটাই এরিসের নয়, বরং জেনোভেস কোম্পানির নতুন সিইও আলেসান্দ্রো কার্লোর, যে কিনা স্বয়ং এরিসের সাথে দেখা করতে তার প্যালেসে এসেছে। রাজকীয় উদ্যানের মতো বিস্তৃত বাগানের একপাশে টি টেবিলে মুখোমুখি বসে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী, অ্যারিস অ্যাড্রিয়ানো এবং আলেসান্দ্রো কার্লো। দুজনের দুই পাশে নিজেদের গার্ডরা দাঁড়ানো। দুজনের তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিবদ্ধ রয়েছে। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা আর ক্রোধ বিদ্যমান থাকলেও দুজনের কেউই সেটা বাহিরে প্রকাশ করছে না।
আন্ডারওয়ার্ল্ড জগৎটাই এমন। এখানে ঠান্ডা মাথায় থেকে ভয়াবহ রকমের কার্যসিদ্ধি সাধন করতে হয়। এরিস ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে বেশ শান্ত ভঙ্গিতে ইটালিয়ান ভাষায় আলেসান্দ্রোকে জিজ্ঞেস করলো, তো মিস্টার আলেসান্দ্রো কার্লো হঠাৎ আমার প্যালেসে কি মনে করে? আলেসান্দ্রো একটা সূক্ষ্ম বাঁকা হাসি দিয়ে বলল, তোমার আর আমার কোম্পানি ব্যবসায়িক এবং আন্ডারওয়ার্ল্ড দুদিক থেকেই দীর্ঘদিনের পার্টনার হয়ে রয়েছে। সেই হিসেবে আমি কি তোমার কাছে আসতে পারি না? শুধু শুধু আমার কাছে আসার লোক তো তুমি নাও, কি কারণে এসছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। হঠাৎ করেই আলেসান্দ্রোর চোখ মুখ কঠিন হয়ে এলো। দাঁতে দাঁত পিষে চাপা ক্ষোভ নিয়ে সে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার ছোট ভাই আগুনস্টিনো আলবার্তাকে কেন হত্যা করেছো তুমি? এরিস অন্যদিকে তাকিয়ে একটা ফিচেল হাসি দিয়ে একই রকম চাপা কণ্ঠে বলল, সেটা তোমার ভাইয়ের চামচারা তোমায় জানায়নি? সে তার কাজের যোগ্য শাস্তি পেয়েছে। তার জায়গায় তুমি হলে তোমরা ঠিক এমন অবস্থায় করতাম। আলেসান্দ্রো কার্লো দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে নিল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে এদিক ওদিক তাকাতে লাগলো। এখনই তার মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় এরিসকে ঘায়েল করতে হবে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল অ্যাড্রিয়ানো প্যালেসের দোতলার বারান্দায়। সাথে সাথে দৃষ্টিজোড়া সুতীক্ষ্ণ করে কিছু একটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ এরিসের চোখ আলেসান্দ্রোর দিকে যেতেই তার চোখের দৃষ্টি অনুসরণ করে এরিসও দোতলার বারান্দার দিকে তাকালো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই তীব্র রাগে তার চোয়াল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত পিষে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে সে রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো। দোতলার বারান্দায় একটি অফ হোয়াইট ফ্লোরাল প্রিন্টেড লং গাউন পরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সেটা। নিচে কি কাজ কারবার হচ্ছে সেদিকে তার কোনো বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার দুঃখ বিলাস করতে ব্যস্ত। আলেসান্দ্রো সে তাকে দেখতে দেখতে কিছু একটা মনে মনে ভাবল। তারপর এরিসের দিকে ফিরে তাকিয়ে তার রক্তাভ চোখ দুটি দেখে শয়তানি হাসি হাসল আলেসান্দ্রো কার্লো। এরিসের কাছাকাছি গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস করে আলেসান্দ্রো জিজ্ঞেস করল, এই সুন্দরী মেয়েটি কে অ্যান্ডিয়ানো? আমার জানা মতে তোমার তো নারী নেশা নেই। তাহলে কি সে তোমার গার্লফ্রেন্ড অর মিস্ট্রেস? আলেসান্দ্রো কার্লোর শেষ কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল এরিসের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দ্রুত উঠে দাঁড়িয়ে পকেট থেকে রিভলভার বের করে সোজা আলেসান্দ্রার মাথা বরাবর তাক করল সে। রাগে তার ফর্সা চোখ মুখ প্রচণ্ড লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ও আমার রক্ষিত বাস্টার্ড, ও আমার স্ত্রী। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস হিসেবে এরিসের দুর্বলতা কখনো শত্রুদের সামনে প্রকাশ করতে নেই। তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও এই দুটি বাক্য উচ্চারণ করতে পারল না এরিস। আলেসান্দ্রো উঠে দাঁড়াতেই এরিস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রিভলভার নামিয়ে নিল। আলেসান্দ্রো কার্লো খ্যাক খ্যাক করে হেসে উঠে কৌতুকের স্বরে বলল, হঠাৎ তো রেগে গেলে কেন এরিস অ্যান্ডিনো? আমি রাগ করার মতো কোনো কথা বলিনি। এরিস রেগে বলে উঠল, স্টপ ইউর ফাকিং বুলশিট আলেসান্দ্রো। নিজের সীমার মধ্যে থাকা বলে দিচ্ছে। বেশি উড়ারে করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না। আলেসান্দ্রো এরিসের কাঁধে মৃদু চাপড় দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, ও রিল্যাক্স ম্যান,
মনে হচ্ছে ওই মেয়েটা তোমার জন্য খুবই স্পেশাল। সাবধানে সামলে রেখো, কোনোভাবে আবার হারিয়ে না যায়, যেমনভাবে আমার ছোট ভাই আগস্টিনো আলবার্তোকে হারিয়ে গিয়েছে। শেষের কথাটা চাপা রাগের সাথে বলল আলেসান্দ্রো। এরিস প্রচণ্ড রাগত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে চাপা কণ্ঠে বলল, তুমিও নিজের সীমার মধ্যে থেকে আলেসান্দ্রো কার্লো। তোমার অনুপরণিতে নিজের ছোট ভাইয়ের মতোই হয়ে যায়। বলে হনহন করে প্যালেসের ভিতর চলে গেল এরিস। সাথে ছুটে চলল তার দেহরক্ষীরা। আর এদিকে আলেসান্দ্রো কার্লো চোখ মুখ শক্ত করে ঈগল দৃষ্টিতে এরিসের যাওয়ার পানে তাকিয়ে রইল। তোমাকে কতবার মনে করেছে রুমের বাইরে না যেতে, তো আমার কথা শোনোনি কেন? তুমি কেন বারান্দায় গিয়েছিলে? জবাব দাও। রুমে ছুটে এসে সে তার দুই গাল শক্তভাবে চেপে ধরে প্রচণ্ড রাগে চিৎকার করে কথাগুলো বলল এরিস। অপরদিকে শ্বেতা ভয়ে জমে প্রায় শক্ত হয়ে গেছে। কি করেছে সে? সামান্য একটু বারান্দাতেই তো গিয়েছে। গতকালও তো সে বারান্দায় গিয়েছিল, তখন তো এরিস তাকে কিছু বলেনি। তাহলে আজকে এমন করছে কেন? শ্বেতা ব্যস্ত হয়ে দুই হাত দিয়ে নিজের গাল ছাড়াতে চেষ্টা করে ভাঙা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন প্লিজ, আমার ভীষণ ব্যথা করছে আমার। এরিস শ্বেতাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে এক হাত দিয়ে সে তার দুই হাত তার মাথার উপরে চেপে ধরল। সে তা পা ছুটাছুটি করতে গেলে এরিস নিজের দুই পা দিয়ে তার পা জোড়া চেপে ধরল। সে তা সম্পূর্ণরূপে তার কাছে বন্দি হয়ে গেলে এরিস আবারও তার দুই গাল চেপে ধরে শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, পরপুরুষের নজর থেকে তোমাকে সবসময় আড়াল করে রাখতেছে, সেটা বোঝো না তুমি? নাকি বুঝেও বুঝতে চাও না? সে তা কোনো কিছু বুঝতে না পেরে এরিসের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এরিস আবারও বলতে শুরু করলো, তুমি হয়তো স্বেচ্ছায় নিজের শরীর কাউকে স্পর্শ করতে দিতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার অন্যকে স্পর্শ করা তো দূরের কথা, চোখের নজর পর্যন্ত দিতে পারবে না। তার আগেই দুনিয়া থেকে তাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেব আমি। সেটা হঠাৎ করে অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি বারবার এই কথা বলেন কেন যে আমার শরীরে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, বা আমি কখনো লাগাতে কি দিব? এমন কিছুই কখনো করিনি আমি, আর না কখনো করব। এরিস চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে থাকলো। সে তা আবারও বলতে শুরু করলো, এই বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বারান্দায় গিয়েছিলাম। এরিস হঠাৎ সে তাকে হ্যাচকা টানে উঠে দাঁড় করিয়ে কোলে তুলে নিল। সে তা আবারও হাত পা ছুড়াছুড়ি করে বলতে লাগলো, সবসময় আমাকে এভাবে কোলে তুলে কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? হাঁটতে পারি না আমি? এরিস তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মুখে খুব বেশি ক্ষয় ফুটছে তাই না? আর বাইরে ঘোরার ভীষণ শখ তোমার তাই না? চলো আজকে তোমাকে ইচ্ছে মতো বাইরে ঘোরাবো। প্যালেসের বাহিরে গিটার আকৃতির বিশাল সুইমিং পুলের কাছাকাছি এসে সে তাকে ধাম করে পানির মধ্যে ফেলে দিল এরিস। সুইমিং পুলের গভীরতা অনেক বেশি হওয়ায় এবং সে তা সাঁতার না জানায় পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে তলিয়ে যাচ্ছিল। সে কাতর স্বরে বারবার এরিসকে সাহায্য করার জন্য ডেকে যাচ্ছে। এরিস আজকে কঠোরভাবে প্রতিজ্ঞা করেছে সে তার কোনো ডাকে সে আর সাড়া দেবে না, দুনিয়া উল্টে গেলেও না। সে যে প্রচণ্ড কঠোর একজন মানব এবং সে তার প্রতি তার যে বিন্দুমাত্র অনুভূতি নেই সেটা সে প্রমাণ করেই ছাড়বে। কিন্তু সে তার করুণ আর্তচিৎকার এবং তার নিস্তেজ হয়ে তলিয়ে যাওয়া দেখে এরিসের হৃৎপিণ্ড বরাবরের মতো প্রচণ্ডভাবে ধক করে উঠল। হৃদয় ফেটে চৌচির হয়ে যেতে লাগলো। তার পৈশাচিক মস্তিষ্ক
শত চেষ্টা করেও আজ তাকে আটকে রাখতে পারল না। বাতাসের গতিতে সুইমিং পুলের ভিতর ঝাঁপিয়ে পড়ল সে। শ্বেতা তখন নিস্তেজ হয়ে পানির নিচে প্রায় তলিয়ে যাচ্ছিল। এরিস ধ্রুবন্ত অবস্থায় তাকে টেনে উঠিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পানির উপর নিয়ে এসে কোলে তুলে নেয়। সে তার নিস্তেজ আর কোমল দেহখানা তার কোলে ঠাঁই নিয়ে থাকে। এরিস এক হাতে সে তার দুই গাল ধরে চাপ দিতে দিতে প্রচণ্ড আকুল কণ্ঠে বলতে লাগলো, শ্বেতা, শ্বেতা, প্লিজ কথা বলো। এই শ্বেতা, কি হয়েছে তোমার? শ্বেতা কোনো জবাব দেয় না। এরিসের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। সে হতবিহ্বল হয়ে শ্বেতাকে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে চিৎকার করতে থাকে। সুইমিং পুলের নীল পানির সাথে সাথে তার চোখের অশ্রুগুলোও বিলীন হয়ে যায়। চারপাশের গার্ডরা এরিসের এমন আচরণ প্রত্যক্ষ করা সত্ত্বেও এক পা এগোনোর সাহস পেল না। এরিসের আদেশ ছাড়া তাদের কোনো কিছু করার পারমিশন নেই। এদিকে এরিসের এই অবস্থা দেখে তার পৈশাচিক মস্তিষ্ক বলতে থাকে, অপরদিকে তার উন্মাদ হৃদয় বলতে থাকে, তুই যে চেয়েছিলি তাই তো করছিস। মেয়েটাকে শাস্তি দেওয়াই তো তোর মুখ্য উদ্দেশ্য। তাহলে এরকম পাগলের মতো আচরণ কেন করছিস? এরিস দ্রুত মাথা নেড়ে না বোধক বোঝায়, এত যখন ঘৃণা করিস ওকে, এত যখন কষ্ট দিতে চাস, তাহলে ওকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পাস? এই ছলনাময় মেয়েটার প্রতি তোর কিসের এত অনুভূতি? নাকি ভালোবাসিস তুই ওকে? মস্তিষ্ক আর হৃদয়ের টানা পড়েনে তার অসহ্য যন্ত্রণা হতে থাকে। মুহূর্তে কিছু একটা মনে হতেই সুইমিং পুলের কিনারায় নিয়ে ছুটে এসে সে তাকে সেখানটায় শুইয়ে দিয়ে দু হাত দিয়ে তার তলপেটে চাপ প্রয়োগ করে পানি বের করতে থাকে এরিস। সে তার মুখ দিয়ে কিছুটা পানি বের হয়ে আসে, তাতেও সে চোখ না খোলায়। এরিস তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তা কাশতে থাকলে সে দ্রুত সরে আসে। সে তার চোখ খুলতেই তাকে উঠিয়ে নিয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে এরিস। জড়ানো কণ্ঠে এক নাগাড়ে সে বলতে থাকে, কিচ্ছু হয়নি তোমার শ্বেতা, তোমার কিচ্ছু হতে দেব না আমি। তারপর সে তার মুখটা নিজের মুখের কাছাকাছি এনে তার সমগ্র চেহারায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকে এরিস। চোখে মুখে অসংখ্য চুমু খায়। সে তা এক দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় অনেকক্ষণ। দুজন মানবী একে অপরের তীব্র হৃদস্পন্দন অনুভব করতে থাকে। অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। হঠাৎ করে যেন সম্বিত ফিরে পায় এরিস। মুহূর্তে নিজের আগের সেই চিরচেনা কঠোর রূপে ফিরে আসে সে তাকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে দূরে সরে আসে। সে তা উঠে দাঁড়াতে নিলে পা পিছলে আবারও সুইমিং পুলে পড়ে যায়। তবে পড়ার আগে এরিসের শার্টের নিচের অংশ খামচে ধরেছিল সে, যার ফলে এরিসও সুইমিং পুলে পড়ে যায়। সে তা আবারও সুইমিং পুলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। তবে এরিস এবার সে তাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখে। দুজনার অতি নিকটে অবস্থান করতে থাকে। দুজনের ঘন শ্বাস প্রশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ে। দুজনের তীর তীর করে কম্পনরত ঠোঁট জোড়া যেন একে অপরকে ভীষণভাবে আকর্ষিত করছিল। হঠাৎ করে সে তা বলে উঠল, আপনি আমাকে সবসময় এডিকশন বলে ডাকেন কেন? আমি কি শুধুমাত্র আপনার আসক্তি? আপনি কি শুধুই আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছেন? প্রচণ্ড ঘৃণা করেন আপনি আমায়?
এরিস শ্বেতাকে আরও শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুমি শুধুমাত্র আমার আসক্তি। তোমাকে জাস্ট আমি কষ্ট দেওয়ার জন্য এনেছে। ভালোবাসি না তুমি, আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। সে তার নির্লিপ্ত স্বরে বলে ওঠে, তাহলে আপনার চোখের ভাষা কেন অন্য কথা বলছে? কেন আপনার কাছাকাছি এলে আমি আপনার হৃদয়ের তীব্র হৃস্পন্দনের শব্দ শুনতে পাই? ঘৃণাই যদি করবেন তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পান কেন? উত্তর আছে আপনার কাছে? এরিস সে তার কথার কোনো জবাব না দিয়ে তার ঠোঁট আলতো একটা চুমু এঁকে দিয়ে তাকে কোলে করে নিয়ে সুইমিং পুলের উপরে উঠতে থাকে। সে তা এরিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দিন আমার প্রশ্নের। এরিস এক পলক সে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, আমি আমার অসংখ্য অজানার প্রশ্নের উত্তর খুঁজছি। সেগুলো জানা হয়ে গেলে তোমার ঘরের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার মায়াবী মুখের দোলাও তুমি কার কলেজা। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার আগের রূপে। তোমায় আমি আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো ভালো, খবর নিও না। বার ক্লাবে বসে ড্রিঙ্কস করতে করতে গলা হাঁকিয়ে বেসুরো কণ্ঠে এক নাগাড়ে গানের কলিগুলো উচ্চারণ করে যাচ্ছে শুভ্রা। আশেপাশে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। একটা অচেনা ভাষায় এমন অদ্ভুত গান শুনে তারা সকলেই হতভম্ব হয়ে গিয়েছে। অপরদিকে রায়ান শুভ্রাকে থামানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শুভ্রা তাকে পাত্তা না দিয়ে নিজের মতো গান গেয়েই চলেছে। রায়ান শুভ্রার সামনে বসে অসহায় কণ্ঠে বলতে লাগলো, তোমার পায়ে পড়ি তাসা, এবার গান গাওয়ানো বন্ধ করো। এভাবে চলতে থাকলে লোকজন তোমার পাগল মনে করবে, তোমার সাথে সাথে আমাকেও এখান থেকে বের করে দিবে। শুভ্রা ড্রিঙ্কস করতে করতে পুরো মাতাল হয়ে গিয়েছে। তারপরও একের পর এক অ্যালকোহলের গ্লাস খালি করেই যাচ্ছে। মনের দুঃখ আজ তাকে অভাবনীয় পর্যায়ে এসে উপনীত করেছে। রায়ানের কথা শুনে শুভ্রা চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে মাতাল কণ্ঠে বলে উঠল, শাট আপ মিস্টার রায়ান। ইফতিসাম, যত নষ্টের গোড়া তুমি, তোমার জন্য সব হয়েছে। রায়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমি আবার কি করেছি? কি করনি সেটা বলো। কে তোমাকে ইহান ভাইয়ের কাছে পাকনামি করতে বলেছিল যে আমি তোমার ফিয়ন্সি? কত বছর পর তার সাথে আমার দেখা হয়েছিল, তাকে দেখে কত নস্টালজিক হয়ে গিয়েছিলাম তুমি জানো? কত কিছু বলার ছিল তাকে, অথচ তুমি সব আশাতে পানি ঢেলে দিয়ে তাকে বলে দিলে যে আমি তোমার ফিয়ন্সি। ইউ ব্লাডি লায়ার, ইউ আর অ্যাকচুয়ালি অ্যান ইম্যাচিউর পারসন। শুভ্রা মাতাল কণ্ঠে টলতে টলতে ক্ষোভ আর দুঃখ ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলল। এদিকে রায়ান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে সে জিজ্ঞেস করল, ইয়ান ভাইয়াটা আবার কে? কার কথা বলছো তুমি? আমার কথা বলছে ও। পেছন থেকে হঠাৎ পরিচিত একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে পেছনে তাকালো রায়ান। শুভ্রাও নিমিলিত চক্ষু জোড়া টান টান করে তার দিকে তাকালো। আপাদমস্তক কালো পোশাকে আবৃত মাস্ক পরিহিত ব্যক্তিটিকে চিনতে তাদের দুজনের তেমন একটা বেগ পেতে হলো না। শিয়নজুন, ইহান ভাইয়া। শুভ্রা আর রায়ানের একত্রে বলা কথাগুলো শুনে
ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে এলো ইহান। ইহান শুভ্রার কাছাকাছি আসতেই সে অ্যালকোহলের একটা বোতল মাইক্রোফোনের মতো মুখের সামনে এগিয়ে নিয়ে আবারও গান গাইতে শুরু করলো। পোলা ও পোলা রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, পোলা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রে।